আমি চুপ করলাম আর প্রায় সঙ্গে সঙ্গে আশা দরজা খুলে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে সে সেজেগুজে আছে। চুল আঁচড়ানো, গায়ে ইস্ত্রি করা শাড়ি পরে রাত ২টার সময় কেউ বসে থাকে না। ঠোঁটে লিপস্টিকও থাকার কথা নয়। আশার ঠোঁটের দিকে তাকিয়ে দেখলাম সে লাল গাঢ় টকটকে রঙের একটা লিপস্টিক পরেছে। আশা আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমার ঘরে আসুন। খালার দিকে তাকিয়ে বললাম, যাবো খালা। খালা জবাব দিলেন না, চোখ মুখ শক্ত করে তাকিয়ে রইলেন। আশা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। খালার মুখ রাগে থমথম করছে। এই রাগ সহজে যাবার না। আমি বললাম, খালা, তুমি ভাত ডিম ভাজির ব্যবস্থা করো, আমি এই ফাঁকে আশার সঙ্গে কথা বলে আসি আর পেমেন্টটাও নিয়ে আসি। বিদেশিনী মেয়ের ঘর খুব গোছানো থাকবে, সুন্দর করে বিদেশি কায়দায় সাজানো থাকবে, ব্যাপারটা সেরকম না। আশার শোবার ঘর খুবই এলোমেলো অবস্থা। খাটের বিছানায় রাজ্যের ম্যাগাজিন, মেঝেতেও বালিশ চাদর পাতা, ঘরময় কাপড় চোপড় জমে আছে। আপনি যে আসবেন সেটা আমি জানতাম। তাই নাকি? সন্ধ্যা ৭টার সময় হঠাৎ মনে হলো আপনি আসবেন। আমি আপনার খালাকে বললাম আজ হিমু সাহেব আসবেন, রাতে খাবেন, আপনি ওনার জন্য ফেভারিট আইটেম রান্না করুন। আপনার খালা বললেন, ও আসবে তোমাকে কে বলল? আমি বললাম, কেউ বলেনি, কিন্তু আমি জানি উনি আসবেন। তোমার মাথা থেকে কি ফ্রুট ফ্লাওয়ার দূর হয়েছে? হয়নি। যখন চুপ করে থাকি তখন হয়, যখন কথা বলি তখন হয় না। এই যে কথা বলছি এখন নেই, কথা বন্ধ করে চুপ করে থাকলেই আবার চলে আসবে। এই জন্য কথাও বেশি বলছি। আমার কথা শুনে আপনি হয়তো কান ঝালাপালা করছে আপনার, কিন্তু উপায় নেই। যখন বেলটা বাজলো তখনই বুঝেছি আপনি এসেছেন। বের হতে দেরি হয়েছে কেন জানেন? না, জানি না। আন্দাজ করুন। আন্দাজ করতেও পারছি না। খুব গরম লাগছিল, এই জন্য পুরোপুরি নগ্ন হয়ে শুয়েছিলাম। আমার এই অভ্যাস আছে। ঘুমোতে যাওয়ার আগে গায়ে কাপড় থাকলে দম বন্ধ লাগে। আমার কথা শুনে আপনি আমাকে হয়তো খুব খারাপ মেয়ে ভাবছেন। ভাবলেও এখানে আমার কিছুই করার নেই। আমি যা তাই। বেল শোনার পর কাপড় পরলাম, চুল আঁচড়ালাম, ঠোঁটে লিপস্টিক দিলাম। আপনার কি মনে হচ্ছে এখন আমি খুব খারাপ টাইপ একটা মেয়ে? না, মনে হচ্ছে না। যার সঙ্গে আমার বিয়ে হবে সে আমার রাতে ঘুমোবার এই অভ্যাস জানলে আমাকে খুবই খারাপ চোখে দেখবে। এই জন্য আমি কি ঠিক করেছি জানেন? আমি ঠিক করেছি যার সঙ্গে আমার বিয়ে হবে তাকে আমি আমার এই অভ্যাসের কথা আগেভাগেই বলে দেব। এটা তো ভালো কথা। আমি কি বেশি কথা বলছি? সামান্য বেশি বলছো। এটা খারাপ না। তোমার বয়সী মেয়েরা বেশি কথা না বললে ভালো লাগে না। মনে হয় কোথাও কোনো গন্ডগোল আছে। আমি ঠিক করেছি খুব শিগগিরই বিয়ে করব। কেন বিয়ে করব জানেন? বিয়ে করলে তখন যখন তখন স্বামীর সঙ্গে বকবক করা যায়। মাথার অসুখটা নিয়ে তখন আর বেশি ভাবতে হবে না। কি ধরনের স্বামী আমার পছন্দ বলি? হ্যাঁ, বলো। হাইট হবে ৫ ফুট ৭ ইঞ্চি। আপনার হাইট কত? জানি না তো, কখনো মাপিনি। আমার ধারণা আপনার হাইট ৫ ফুট ৭ ইঞ্চি। আমার কাজ আছে, গজ ফিতা আছে। আমি এক্ষুনি মেপে আপনার হাইট বলে দিচ্ছি। আমার স্বামীর চোখ খুব সুন্দর হতে হবে। চোখে স্বপ্ন থাকতে হবে, মায়া থাকতে হবে। আচ্ছা হিমু সাহেব শুনুন, কেউ কি আপনাকে বলেছে আপনার চোখ সুন্দর? না, বলেনি। আমি বললাম, পুরুষ মানুষের চোখ এত সুন্দর আমি আগে দেখিনি। আমার কথা শুনে কি মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়ে গেছি? মনে হচ্ছে। আমার অনেক দিন থেকেই ক্ষীণ সন্দেহ ছিল। আজ আমিও নিশ্চিত হয়েছি যে আমি পাগলের মতো আপনার প্রেমে পড়ে গেছি। কিভাবে নিশ্চিত হলাম জানেন? আপনাকে দেখার পর আমার কান্না পাচ্ছে। স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ টাইপ কান্না। মনে হচ্ছে সারা শরীরে কান্নাটা ছড়িয়ে পড়েছে, ব্যথার মতো অনুভূতি। ব্যথাটা দলা পাকিয়ে ঢেউয়ের মতো গলা পর্যন্ত উঠে আসছে। সরি, অনুভূতিটা আপনাকে বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছি যে তোমার শরীরটা খুব খারাপ। মাথার ভিতরে ফুল ফল ঘুরছে, কড়া ঘুমের ওষুধ খাচ্ছ, সব মিলিয়ে অবস্থাটা ভালো না। যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা তোমার নষ্ট হয়ে গেছে। মাথার মধ্যে এলোমেলো ব্যাপারটা চলে এসেছে। এলোমেলো ভাবটা চলে গেলেই তুমি আবারও আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আমাকে দেখে তখন আর তোমার কোনো ব্যথা দলা পাকিয়ে উপরের দিকে উঠবে না। গজ ফিতা দিয়ে আমার হাইট মাপারও ইচ্ছা করবে না। আপনার পাওনা কত? $200। বাংলাদেশি টাকায় 10,000 টাকা। পেমেন্টটা বাংলাদেশি কারেন্সিতে করলে ভালো হয়। ফালার কাছে গিয়ে বসুন, আমি টাকা নিয়ে আসছি। থ্যাংক ইউ। আমার ধারণা এত টাকা ঘরে নেই। ব্যাংক না খুললে দিতে পারবো না। আপনি কি আগামীকাল ব্যাংক আওয়ারের পরে সেই টাকাটা নিতে পারবেন? আমার টাকাটা এখনই দরকার। আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, দেখি কি করা যায়। হাসপাতালে ফিরতে ফিরতে রাত ৩টে বেজে গেল। জয়নাল সাহেবকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে। দর্শনার্থীদের সেই ঘরে প্রবেশ নিষেধ।
মহিলা ডাক্তারের দয়ায় সেখানে ঢোকার অনুমতি পাওয়া গেল। জয়নাল সাহেব চোখ বন্ধ করে পড়ে আছেন। তার শরীরে নানা রকম তার লাগানো। মনিটরে কী সব দেখা যাচ্ছে, পিপ পিপ শব্দ হচ্ছে। আমি জয়নাল সাহেবের কপালে হাত রাখতেই তিনি জেগে উঠলেন। চোখ মেলে ক্লান্ত গলায় বললেন, হিমু ভাই, আপনাকে বিরাট তকলিফ দিলাম। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করুন। ক্ষমা করলাম। আপনার মনে হয় কথা বলা নিষেধ। কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন। আমি বরং কিছুক্ষণ আপনার মাথায় হাত বুলিয়ে দিই। আপনার কাছে শেখা বিদ্যা কাজে লাগাই। জয়নাল সাহেব আমার হাত ধরে ফেললেন। ফিসফিস করে বললেন, আমার কথা বলা নিষেধ আমি জানি, কিন্তু আমার সময় শেষ হয়ে এসেছে। কথা বলার সুযোগ আর পাবো না। হিমু ভাই, কয়েকটা জরুরি কথা আপনাকে বলবো। না বললে আর বলা হবে না। যদি ইজাজত দেন, বলুন। আমার মেয়েটার সঙ্গে একবার দেখা হওয়া খুব প্রয়োজন ছিল। তাকে একটা কথা বললে মন শান্ত হতো। কি কথা? বেচারি নিশ্চয়ই ধারণা করে আছে তার বাবা একটা ভয়ঙ্কর মানুষ। তার মার মুখে অ্যাসিড মারার জন্য অ্যাসিড কিনে লুকিয়ে রেখেছিল। আমার সম্পর্কে এত বড় একটা খারাপ ধারণা থাকবে ভাবলেই অস্থির লাগে। মেয়েটাকে যদি বলতে পারতাম সমস্ত ঘটনা সাজানো, মন শান্ত হতো। মেয়েটাকে পুরো ঘটনা খুলে বললে একটা সমস্যা হবে। মেয়েটা সারা জীবন তার মার সম্পর্কে ভয়ঙ্কর খারাপ ধারণা নিয়ে থাকবে। এটা কি ঠিক হবে? জয়নাল সাহেব অনেকক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বললেন, না ভাই সাহেব, এটাও ঠিক হবে না। বাবার সঙ্গে খারাপ ধারণা থাকলে তেমন কিছু আসে যায় না, কিন্তু মার সম্পর্কে খারাপ ধারণা থাকলে কোনো ছেলেমেয়ে বড় হতে পারে না। আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস ধরিয়ে দিয়েছেন। এই জন্যই আপনাকে এত পছন্দ করি। লোকে যে বলে আপনার পাওয়ার আছে, এটা ঠিক। আপনার আসলেই পাওয়ার আছে। আপনি ঘুমান, আমি চলে যাই। আপনি থাকলে আমি থাকলে আপনি ঘুমোতে পারবেন না। ভাই সাহেব। জি। একটা শেষ কথা বলে কিছু মনে নেবেন না? বলুন। আপনার পাওয়ার আছে, আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতা দিয়ে আপনি আপনি আমার মেয়েটার সঙ্গে আমার শেষ দেখা করিয়ে দিন। বয়সে আমি আপনার থেকে অনেক বড়, তবুও করজোড় করে ভিক্ষা চাচ্ছি। ভাই, আমার কোনো ক্ষমতা নেই। আমার একমাত্র ক্ষমতা হলো খালি পায়ে রাস্তায় হাঁটি, বিভ্রান্তিকর কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে দিই। হিমু ভাই, আমি জানি আপনি ইচ্ছা করলেই পারবেন। হাত জোড় করছি, ভাই সাহেব। মৃত্যু পথযাত্রীর শেষ অনুরোধ। জয়নাল সাহেবের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। তিনি হাত জোড় করে আছেন। একটা মিথ্যা আশ্বাসকে জয়নাল সাহেবকে দেব, সেটা কি ঠিক হবে? আমার বাবা তার পুত্রের জন্য কিছু কঠিন উপদেশ লিখিতভাবে দিয়ে গিয়েছিলেন। মিথ্যা সম্পর্কে তিনি বলেছেন, হে আমার প্রিয় পুত্র, মিথ্যার কিছু কিছু উপকার আছে। কিছু মিথ্যা সমাজ এবং ব্যক্তি জীবনের ক্ষেত্রে কল্যাণকর ভূমিকা নেয়, কিন্তু মিথ্যা মিথ্যাই। সত্য আলো, মিথ্যা অন্ধকার। তোমার যাত্রা আলোর দিকে। মিথ্যা ছলনাময়ী। নানান ছলনায় তোমাকে ভুলাইবে। তুমি ভুলিও না, কখনো না, কোনো অবস্থাতেই না। ইহা আমার আদেশ। ভোর 4টায় মেসে ফিরে দেখি আবুল কালাম সাহেব আমার ঘরে বসা। চেয়ারে পা তুলে বসে আছেন। কতক্ষণ ধরে বসে আছেন কে জানে। মানুষটা ক্লান্ত এবং ক্ষুধার্ত। গলায় ফুলের মালা নেই। ফুলের মালা পাঞ্জাবির পকেটে রাখা হয়েছে। মালা একটা অংশের পকেটের বাইরে। গাঁদা ফুলের জীবনী শক্তি ভালো। এতক্ষণেও ফুল চুপসে যায়নি। আমি হালকা গলায় বললাম, কালাম সাহেবের খবর কি? কালাম সাহেব ফিসফিস করে বললেন, খবর ভালো না। খবর অত্যধিক খারাপ। শরীর খারাপ? জি না, শরীর খারাপ না, মন খারাপ, ভাগ্য খারাপ। আমার শরীরও খারাপ। আমার সবই খারাপ। আপনি চাঁদপুর যাননি? না। যাননি কেন? জানি না কেন যাইনি। লঞ্চ টার্মিনাল পর্যন্ত গিয়ে ফেরত এসেছি। ঘণ্টাখানেক শহরে খামাখা ঘুরেছি। তারপর আপনার ঘরে এসে বসেছি। সারা রাত আপনি কোথায় ছিলেন? এক রোগী নিয়ে ছোটাছুটি করছি। আমি যে আপনার চেয়ারটায় বসে আছি, বসেই আছি। চেয়ারে বসেই ঘুমিয়েছি। ভাগ্য ভালো আপনার ঘর সবসময় খোলা থাকে। দরজা বন্ধ থাকলে ঘরে ঢুকতে পারতাম না। খাওয়া দাওয়া করেছেন? না। কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, এই জন্য ঘর থেকে বের হইনি। মারাত্মক পিশাব ধরেছে, পিশাব করতেও যায়নি। এখন যেতে পারেন, কেউ দেখবে না। ভোর 4টায় চোর পর্যন্ত ঘুমায়। তোয়ালে দিয়ে মাথা থেকে চলে যান। কালাম সাহেব নড়লেন না। যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন, বরং আরো গুটিসুটি মেরে বসলেন। আমি বললাম, বাথরুম সেরে আসুন, কোনো একটা চায়ের দোকানে বসে গরম পরোটা চুবিয়ে চা খাই। আমারও খিদে লেগেছে।
এত ভোরে চায়ের দোকান খুলবে? গনি মিয়ার চায়ের দোকান আছে, সারা রাত খোলা থাকে। চলুন যাই। চলুন যাই বলেও কালাম সাহেব বসে রইলেন। আমি বললাম, আপনার সমস্যাটা কি বলুন তো? আমার কোনো সমস্যা নেই। আমার ধারণা আপনি 2 লাখ টাকা ফেরত দিতে চান এবং আপনি টাকা সঙ্গে করে নিয়ে এসেছেন। ধারণাটা কি ঠিক? জি, ধারণা ঠিক। টাকা সঙ্গে আছে? আছে, 300 টাকা শুধু খরচ করেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, চলুন চা খাবার পর আপনাকে থানায় নিয়ে দিয়ে আসি। টাকাটা ওসি সাহেবের কাছে জমা রেখে। আপনি যা ভালো মনে করেন। টাকাটা আমি কেন ফেরত দিতে চাচ্ছি জানেন হিমু ভাই? না। জানতে চাইলেও বলতে পারতাম না। আমি নিজেই জানি না আমি কাজটা কেন করলাম। ওসি সাহেব আবারও মারধর করে কিনা কে জানে। মনে হচ্ছে করবে না। টাকা পেয়ে গেছে, এখন আর মেরে কি হবে? 300 টাকা কম আছে এই জন্য মারতে পারে। মারতে চাইলে অজুহাত তৈরি করতে কতক্ষণ? ইস্পের ওই গল্পটা জানেন না? একটি ছাগলের বাচ্চা পানি খাচ্ছিল, সিংহ এসে বলল, কিরে চ্যাংড়া হারামজাদা, তুই পানি নোংরা করছিস কোন সাহসে? আবার দাঁড়িয়েও নাড়ছিস, তোর তো সাহস কম না? গল্পটা জানি না। না জানলে ক্ষতি নেই। এই যুগে ঈশপের গল্প অচল। উঠুন তো। চেয়ারে যেভাবে বসে আছেন মনে হচ্ছে শেকড় গজিয়ে গেছে। কালাম সাহেব উঠে দাঁড়ালেন। আমি বললাম, ফুলের মালাটা গলায় পরিয়ে নিন। মালা পরিয়ে হাজত থেকে বের করেছি, আবার মালা পরিয়ে হাজতে ঢুকিয়ে দেব। গুনগুন করে গানও গাইতে পারেন। মালা পরার ছল মোদের, এই মালা পরার ছল। মালা পরেই মালা মোরা করব যে বিকল। গানটা জানেন? জি না। ওসি সাহেব তাকিয়ে আছেন, কিছুই বলছেন না। তিনি যে বিস্মিত হয়েছেন সেরকমও মনে হচ্ছে না। ভাবলেশহীন দৃষ্টি। এমনভাবে তাকিয়ে আছেন যেন তিনি জানেন আমি কালাম সাহেবকে নিয়ে উপস্থিত হব। আমি বললাম, স্যার টাকাটা গুনে নিন। 2 লাখের চেয়ে 300 টাকা কম আছে। 300 টাকা আপনার আসামি খরচ করে ফেলেছেন। কোন কোন খাতে খরচ করেছেন সেটাও লেখা আছে। এই যে স্যার, খরচের ভাউচার। পেন্সিলে লেখা ভাউচারটাই ওসি সাহেব চোখ বুলালেন। কালাম সাহেব সব বেশ গুছিয়ে লিখেছেন। জমা 2 লক্ষ টাকা মাত্র। খরচ, বিরিয়ানি ফুল প্লেট 40 টাকা, হাফ খাসির রেজালা 20 টাকা, 2 প্যাকেট সিগারেট 100 টাকা, দই মিষ্টি 30 টাকা, বেবি ট্যাক্সি ভাড়া 50 টাকা, রিক্সা ভাড়া 60 টাকা, মোট 300 টাকা। ব্যালেন্স 1,99,700 টাকা মাত্র। পুলিশের লোক চোখের ইশারায় খুব ভালো কথা বলতে পারে। ওসি সাহেব মুখে কিছু বললেন না, চোখে ইশারা করলেন, এতেই কাজ হলো। একজন এসে টাকা গুনতে শুরু করলো, আরেকজন কালাম সাহেবকে নিয়ে হাজতে ঢুকিয়ে দিল। আমি বিনীত ভঙ্গিতে বললাম, স্যার আমি যাই। ওসি সাহেব বললেন, যাবেন কোথায়? বসুন। টাকা জমা দিয়েছেন, রসিদ নিয়ে যান। চা খাবেন? জি না। সিগারেট? জি না। ওসি সাহেব সিগারেট ধরিয়ে লম্বা টান দিলেন। দিতে দিতে বললেন, আপনি কি মিথ্যা কথা বলেন? আমি বললাম, বলি। ওসি সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, বাঁচা গেল। যারা সবসময় সত্যি কথা বলে, আমরা পুলিশরা তাদের ব্যাপারে শঙ্কিত থাকি। 2 ধরনের মানুষ সবসময় সত্যি কথা বলে, সাধুসন্ত মানুষ আর ভয়ঙ্কর যারা ক্রিমিনাল। মাঝখানের মানুষরা সত্য মিথ্যা মিশিয়ে বলে, এদেরকে নিয়ে পুলিশের দুশ্চিন্তাগ্রস্ত হয় না। টাকা গোনা শেষ হয়েছে। ওসি সাহেব আমাকে রসিদ দিলেন। আমি বললাম, স্যার যাই। ওসি সাহেব বললেন, না, আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। অসুবিধা আছে? জি না। ওসি সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আবুল কালামের গলায় ফুলের মালা দিয়ে তাকে যে আপনি বের করে নিয়ে গেলেন, সেই দৃশ্য কি আপনার মনে আছে? জি স্যার, আছে। সেদিন সঙ্গতের কারণেই আপনাকে অত্যন্ত সন্দেহজনক মানুষ বলে আমার মনে হয়েছিল। মনে হওয়া স্বাভাবিক। আমি সন্দেহজনক মানুষ তো বটেই। আমি তাৎক্ষণিক আপনার পেছনে প্লেন ক্লথ পুলিশ লাগিয়ে দিলাম, যাতে সে আপনার পেছনে আঠার মতো লেগে থাকতে পারে। তার দায়িত্ব ছিল আপনার প্রতিটি মুভমেন্ট ফলো করা। আপনার কথা শুনে নিজেকে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে স্যার। আমরা জানি আপনি কি কি করেছেন। অ্যাম্বুলেন্স ডেকেছেন, রোগী নিয়ে হাসপাতালে গেছেন, রাত 2টায় ধানমন্ডির এক বাসায় গেছেন, আবার হাসপাতালে গেছেন, ভোর 7টায় গনি মিয়ার টি স্টলে নাস্তা খেয়েছেন। আমি সবই জানি। আপনি তো স্যার মোটামুটি ঈশ্বরের কাছাকাছি চলে গেছেন। ঈশ্বর যেমন সব জানে, আপনিও সব জানেন। আমি বাইরের কর্মকাণ্ড জানি, আপনার মনের ভিতরে কি কর্মকাণ্ড হচ্ছে সেটা আমি জানি না। সেটা স্যার আমিও জানি না। আপনার রোগীর কি অবস্থা জানেন? জি না স্যার। রোগীর অবস্থা খুবই খারাপ। আমি ভোরবেলা খবর নিয়েছি। রাত 3:30টার সময় হার্ট থেমে গিয়েছিল। ডাক্তাররা ইলেকট্রিক শক দিয়ে চালু করেছেন। ও,
রোগী আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি নাকি তাকে কথা দিয়েছেন তার মেয়েকে নিয়ে এনে দিবেন? তিনি মেয়েকে দেখতে চান। মেয়েটা কোথায় থাকে বলুন, আমি আনিয়ে দিচ্ছি। পুলিশ ফোর্স চলে যাবে, প্রয়োজনে অ্যারেস্ট করে নিয়ে আসবে। মেয়েটা থাকে অস্ট্রেলিয়া। বলেন কি, এই মেয়েকে আপনি আনবেন কিভাবে? আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম। দেখি চেষ্টা করে। স্যার, আপনার টেলিফোনটা একটু ব্যবহার করতে পারি? ওসি সাহেব টেলিফোন এগিয়ে দিলেন। আমি আশাকে টেলিফোন করলাম। আশা, তুমি কি আমার জন্য একটা কাজ করবে? তোমার মাথায় ফুল ফল ঘুরছে, তুমি খুবই কষ্ট পাচ্ছ। এই কাজটা করলে তোমার মাথা থেকে ফুল ফল দূর হয়ে যাবে। আপনি তো শুধু জ্ঞানী না, আপনি একজন ডাক্তারও। হাউ ফানি। কারো যখন খুব ঘন ঘন হেঁচকি উঠতে থাকে, তখন ভয়ঙ্কর কিছু করলে হেঁচকি থেমে যায়। তুমি যদি ভয়ঙ্কর কোনো ঘটনার সামনে দাঁড়াও, তোমার হেঁচকি থেমে যাবে। কি করতে হবে আমাকে? অভিনয় করতে হবে। মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধের মেয়ের ভূমিকায় অভিনয় করতে হবে। আমার সঙ্গে খেলা করবেন না। প্লিজ, ডোন্ট প্লে গেমস উইথ মি। আমি খেলা করছি না। অভিনয় অংশে তোমার নাম অহনা। প্লিজ স্টপ ইট। নাটকে তোমার বাবার নাম জয়নাল। এই জয়নাল তার মেয়েকে ২ বছর বয়সে শেষ দেখেছে। এখন তার মেয়ের বয়স ১৮। মেয়ের বাবা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। মৃত্যুর সময় মেয়ের স্নেহমাখা মুখ দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। এই মিথ্যার মানে কি? কোনো মানে নেই। আবার হয়তো মানে আছে। আশা, তুমি চলে এসো। সোহরাওয়ার্দী হৃদরোগ হাসপাতাল, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। যার নাম আশা, সে যদি আশাহীন মানুষের মুখে আশা না জাগায়, তাহলে কে জাগাবে? তুমি কি আসবে? ওসি সাহেব অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, মেয়েটা কি আসবে? কি বলল? আমি বললাম, বলে সে আসবে না, তবে কেন জানি মনে হচ্ছে সে আসবে। আপনি কি এখন হাসপাতালে যাচ্ছেন? জি। আমি আপনার সঙ্গে হাসপাতালে যেতে পারি? অবশ্যই পারেন। নকল দৃশ্য বানানো মিথ্যা, কিন্তু দেখে মনে হচ্ছে না সেরকম কিছু। আশা গভীর মমতায় জয়নাল সাহেবের বুকে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তার চোখ ছলছল করছে। যে কোনো মুহূর্তে চোখ থেকে টপটপ করে পানি পড়বে। মন বড় টলমল করছে। জয়নাল সাহেব বিড়বিড় করে কথা বলছেন। যে গাঢ় মমতা নিয়ে তিনি কথা বলছেন, এত মমতায় কি আগে কোনো পিতা তার কন্যার সঙ্গে কথা বলেছে? মাগো, তুমি আসবে আমি এটা জানতাম। হিমু ভাইকে যখন হাতজোড় করে বললাম আমার মেয়েটাকে এনে দেন, হিমু ভাই না কিছুতেই বলল না। কিন্তু আমি বুঝেছি কাজ হয়েছে। হিমু ভাই আমার মেয়েকে এনে উপস্থিত করবে। আশা ফিসফিস করে বলল, আপনার খুব কষ্ট হচ্ছে। প্লিজ কথা বলবেন না। জয়নাল সাহেব শান্ত গলায় বললেন, মাগো, আমার কষ্ট হচ্ছে ঠিকই, শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু মনে যে কি শান্তি পাইতেছি, এটা একমাত্র আমি আর আমার আল্লাহ পাক জানেন। মা শোনো, আমার সময় হয়ে এসেছে। আমি চলে যাব। যাবার আগে তোমার জন্য দোয়া করে রেখে গেলাম। খাস দিলে দোয়া করলাম। ধন্যবাদ। মাগো শোনো, মানুষ তো ফেরেশতা না। মানুষ ভুল করে। আমি ভুল করতে পারি, আবার তোমার মাও ভুল করতে পারে। ভুলগুলো মনে রাখবা না। জি আচ্ছা। তোমার চেহারাও তোমার মার মতো। সেই নাক, সেই চোখ। চুল কটা? তোমার মারও চুল ছিল কটা? বড় সুন্দর মা। মাগো, তুমি নানা দেশ বিদেশ ঘুরবে। উঁচু কপালে, চিরল দাঁতে, পিঙ্গল কেশ, ঘুরবে কন্যা নানান দেশ। কোনো একটা সমস্যা হয়েছে। ডাক্তার আর নার্সরা ছুটোছুটি করছে। ব্যাকুল হয়ে কাঁদছে আশা। আমি ওসি সাহেবকে নিয়ে বাইরে চলে এলাম। ওসি সাহেবের চোখ ভর্তি পানি। তিনি চাপা গলায় বললেন, খুবই কষ্ট পেলাম। খাকি পোশাক পরে চোখের পানি ফেলা যায় না। এতে খাকি পোশাকের অপমান হয়। কিন্তু চোখের পানি আটকাতে পারলাম না। সরি। অনেকদিন পর আজ আবার বৃষ্টি নেমেছে। আকাশ ভর্তি হয়ে যাচ্ছে ঘন কালো মেঘে। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম, ওসি সাহেব, বৃষ্টিতে শেষ কবে ভিজেছেন বলুন তো? ওসি সাহেব রুমালে চোখ মুছতে মুছতে বললেন, খুব ছোটবেলায় ভিজেছি। আজ চলুন তো আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবেন। নাকি খাকি পোশাক পরে বৃষ্টিতে ভিজলে পোশাকের অপমান হবে? না, অপমান হবে না। আমরা দুজন বৃষ্টিতে ভিজতে ভিজতে এগোচ্ছি। ঝুম বৃষ্টি নেমেছে। লোকজন অবাক হয়ে দেখছে, কোমরে পিস্তল ঝুলিয়ে খাকি পোশাক পরা কেউ এইভাবে বৃষ্টিতে ভেজে না। ওসি সাহেব বললেন, ওসি সাহেব, জি। বৃষ্টির কোনো গান কি আপনার জানা আছে? আমি গান জানি না ভাই, আমার স্ত্রী জানেন। ওর গলা খুবই সুন্দর। একদিন যদি আসেন, ওর গান শুনিয়ে দেব। আপনার স্ত্রী বর্ষার কোনো গান করেন? ওনার কাছ থেকে শুনেছেন এমন একটা গান গুনগুন করুন তো। ওসি সাহেব গান ধরলেন।
এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে।